দেখতে দেখতে তোমাদের সেকেন্ড সেমেটিভের পরীক্ষা সামনে চলেই এলো। আর এই সেকেন্ড সেমেটিভের এই এক সপ্তাহ আগে তোমাদের মনে নিশ্চয়ই এখন ভয় জেগেছে যে স্যার এবারে আমাদেরকে একটু পড়তে হবে। আর স্যার কিন্তু এতদিন যে পড়িনি, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কি হবে, একটু যদি আমাদেরকে কিছু সাজেশন দিতেন। তো আমি তোমাদের কৌস্তব স্যার চলে এসেছি লাইফ সায়েন্সের আমাদের যেটা এই সামেটিভের যে পরীক্ষা হবে, অর্থাৎ জনন বংশগতি, সেই চ্যাপ্টারের সাজেশন গুলো নিয়ে। বাকি যে সমস্ত সাজেশন গুলো থাকবে সেগুলো এই উপরে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে তোমরা ক্লিক করে পেয়ে যাবে। 2 নম্বরে এবং 3 নম্বরে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এই পাঠটা থেকে করা উচিত, অর্থাৎ জনন আর বংশগতি পাঠ থেকে করা উচিত, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করে নিই। ঠিক আছে, প্রথমে যদি প্রথমে আমরা চলে আসি আমাদের 2 নম্বরের কোশ্চেন গুলো। প্রথমে আমরা করে রাখতে হবে যে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে দুটি বিষয় পার্থক্য। তোমাদের অনেক সময় ডাইরেক্ট পার্থক্য না দিয়ে দুটো বিষয় করে পার্থক্য দিতে পারে। যেমন ধরো তোমাকে বলে দেওয়া হলো যে বাহু নির্ভরতা আর হচ্ছে নতুন বৈশিষ্ট্য উদ্ভব, এদের ভিত্তিতে তোমাকে ভাগ করতে হবে। এক ধরনের কোশ্চেন হতে পারে। বাহক নির্ভরতা তুমি করে দিলে, ধরো স্বপরাগযোগে আমাদের বাহক প্রয়োজন হয় না, ইতর পরাগযোগে বাহক প্রয়োজন হয়। ধরো বলা হলো নতুন বৈশিষ্ট্য উদ্ভব, স্বপরাগযোগে আমাদের জানি কোনো নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয় না, ইতর পরাগযোগে বৈশিষ্ট্য উদ্ভব ঘটে। এরকম টাইপের লিখতে হবে আমাদেরকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাদের কি করতে হবে, শাখা কলমের সাহায্যে কিভাবে নতুন গাছ সৃষ্টি করা যায়। তো এই কোশ্চেনটা সিম্পল অ্যান্সার হচ্ছে কিভাবে আমরা শাখা কলম করব। গাছের ডাল কেটে পুঁতে অক্সিজেন হরমোন প্রয়োগ করে যেভাবে করা হয় সেভাবে আমরা লিখবো। আচ্ছা, থার্ড কোশ্চেন কি দেখে দেওয়া, আমাদের কি করতে হবে, নিম্নলিখিত বিষয়ে জননের গুরুত্ব ব্যাখ্যা করো। তোমাকে কয়েকটা পয়েন্ট বলে দিয়েছে, সেই পয়েন্ট অনুযায়ী কি কি গুরুত্ব হতে পারে আমাদের এই জননের, সেটা তোমাদেরকে বলতে হবে। যেমন ধরো ধারাবাহিকতা বজায় রাখা, জীব জগতে ভারসাম্য রক্ষা, প্রকরণ অভিব্যক্তি আর অস্তিত্ব বজায় রাখা, এদের ভিত্তিতে কি কি গুরুত্ব আমাদের থাকতে পারে এই জননের। ফোর্থ কোশ্চেন, কোরকোদ্গম ও খন্ডীভবনের পদ্ধতিতে বংশ বিস্তারকারী একটি জীবের নাম লেখো। আমরা জানি কোরকোদ্গম পদ্ধতিতে আমাদের রয়েছে, কোরকোদ্গম বাডিং পদ্ধতিতে রয়েছে আমাদের ইস্ট আর হাইড্রা, আর যেটা আমাদের খন্ডীভবন প্রক্রিয়া সেখানে রয়েছে স্পাইরোগাইট। স্পেশালি যেটা আমাদের খন্ডীভবন প্রক্রিয়া, সেটা আমাদের প্রায় জিজ্ঞেস করা হয়, এমসিকিউতে জিজ্ঞেস করুক, তারপরে আমাদের সত্যমিথ্যায় জিজ্ঞেস করুক, আমাদের শূন্যস্থান পূরণে জিজ্ঞেস করুক, প্রায় আমাদের এই স্পাইরোগাইটের কথাটা প্রায় আমাদের জিজ্ঞেস করা হয়। যৌন জনন এবং অযৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য করো। কি কি বৈশিষ্ট্য, ধরো বলা হলো অপত্য জনুর প্রকৃতি। অপত্য জনুর প্রকৃতি, তো হয় আমাদের একটা অপত্য দিয়ে হতে পারে, মানে যে অপত্য জনুটা হবে সে হয় আমাদের আমাদের বৈশিষ্ট্য পরিবর্তন থাকবে না থাকবে না, এরকম করে লিখতে হবে। আর কি, মাইটোসিস ও মিওসিসের নির্ভরতা। আমরা জানি যে অযৌন জননের ক্ষেত্রে মিওসিস হয় না, যৌন জননের ক্ষেত্রে কিন্তু মিওসিস দেখতে পাওয়া যায়। এরকম করে আমাদের করতে হবে। আচ্ছা, তারপরে আর কি, সাথে যে কোশ্চেন, কোনো কারণে প্ল্যানেরিয়ার দেহ একাধিক খণ্ডে বিভক্ত হলে সম্ভাব্য প্রতিটি খণ্ড থেকে নতুন জীব সৃষ্টি হতে পারে, বিষয়টি জনন প্রক্রিয়ার আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাকে সিম্পলি বলতে হবে যে প্ল্যানেরিয়ার যে আমাদের পুনরুৎপাদন টেকনিক, সেটাই তোমাকে লিখে দিতে হবে। পুনরুৎপাদন, এইটাই তোমাকে এখানে বলে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় অঙ্গজ জনন বেশি সুবিধাজনক, ব্যাখ্যা করো। আমরা জানি কৃষিকাজ বা আমাদের এই উদ্যানবিদ্যায় যদি আমরা অঙ্গজ জনন করি তাহলে কিন্তু বৈশিষ্ট্যে পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যদি কোনো একটা উন্নত উদ্ভিদকে চয়েস করেছি, তার থেকে যে সমস্ত অপত্য সৃষ্টি হবে তারাও কিন্তু আমাদের উন্নত প্রকৃতিরই হবে, তার মধ্যে বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন হবে না। এই জন্য কৃষিকাজে আমরা এগুলোকে ইউজ করি। আচ্ছা, বায়ুপরাগী ফুলের প্রদত্ত অংশগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। আমরা জানি বায়ুপরাগী ফুল মনে হচ্ছে যাদের পরাগযোগটা বায়ুর মাধ্যমে ঘটছে। তো পুংকেশর কেমন হওয়া উচিত, পুংকেশরটা একটু বড় হওয়া উচিত এবং একটু বাতাসে যেন ভাসে, মানে যেন দুলতে পারে, এরকম হওয়া উচিত। আর কি, গর্ভপত্র, এদের যে গর্ভপত্রটা হওয়া উচিত সেটা হচ্ছে আঠালো প্রকৃতির হওয়া উচিত, যাতে পরাগরেণুগুলো বায়ুতে উড়ে এসে সেখানে পড়লে যেন আটকে যায়। হলো। আচ্ছা, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। এখন আমরা পড়েছি বৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলে, বিকাশ আমাদের সারা জীবন চলে। মানে সিম্পল অর্থ বলতে গেলে যে বিকাশ যদি একটা গাছ হয়, যদি বিকাশ একটা গাছ হয়, তাহলে বাকি যে ডালপালাগুলো সেগুলো হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ বিকাশের আন্ডারেই কিন্তু আমার বৃদ্ধি পড়ে যাচ্ছে। বিকাশ হচ্ছে পুরো গাছটা, আর বৃদ্ধি হচ্ছে তো শাখা। ঠিক আছে, বিকাশ হচ্ছে পুরো উদ্ভিদ, আর বৃদ্ধি হচ্ছে তার শাখা পোশাক। ওকে, আর আলাদা আলাদা ব্রাঞ্চ হচ্ছে। আচ্ছা,
গ্রাফটিং কি? গ্রাফটিং কি একবীজপত্রী উদ্ভিদে করা সম্ভব? না, সম্ভব নয়। আমরা জানি জোড় কলম বা গ্রাফটিং করাটা একবীজপত্রী উদ্ভিদে পসিবল হয় না। তার মেন কারণটা কি? না, তার মধ্যে ক্যাম্বিয়াম কলা উপস্থিত থাকে না। তা আমরা সেটাকে লিখে দেবো যুক্তি সহ। এটাকে ঘুরিয়ে আবার কোশ্চেন করতে পারে যে ধরো বলা হলো একবীজপত্রী উদ্ভিদে কেন জোড় কলম করা যায় না। মানে তোমাকে একই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আবার জিজ্ঞেস করবে, মানে কানটাকে এইভাবে না ধরে এইভাবে উল্টো করে ধরতে পারে। তো তোমাকে কিন্তু সেখান থেকে বেঁচে ফিরে আসতে হবে, ঠিক আছে? এখানে ঘাবড়ে গেলে কিন্তু হবে না। আচ্ছা, কনজুগেশন ও সিনগামি কাকে বলে? যদি কারো স্কুলে একটু একটু হার্ড কোশ্চেন করা হয় তাহলে এই কোশ্চেনটা দেওয়ার সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে কনজুগেশন ও সিনগামি কাকে বলে। কনজুগেশন আমাদের দেখতে পাওয়া যায় প্যারামেসিয়ামের ক্ষেত্রে, আর সিনগামি হচ্ছে, কনজুগেশন কথার অর্থ হচ্ছে যখন দুটো এককোষী জীব পরস্পরের সঙ্গে জুড়ে যায় এবং তাদের মধ্যে ডিএনএ বা আমাদের জিনের আদান প্রদান ঘটে, তাকে বলা হচ্ছে কনজুগেশন। আর সিনগামি কথার অর্থ হচ্ছে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের যে মিলন হয় তাকে বলা থেকে আমাদের সিনগামি। এবার সিনগামির অনেক টাইপ থাকে, আইসোগামি, অ্যানাইসোগামি, উগামি। যদি তোমাদের স্কুলে করি থাকে অবশ্যই করে রাখবে সেটাকে। তারপরে কি? স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ, স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নতকার। তো এই কোশ্চেনটাকে বিভিন্ন ভাবে কিন্তু বলা যেতে পারে। হয় বলে দিল স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য বলে দিল, না হলে এরকম কোশ্চেন করে দিল। সমস্ত কোশ্চেনে কিন্তু একটাই অ্যান্সার আসছে, যে ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু বৈশিষ্ট্যে পরিবর্তন আসে, হ্যাঁ না? স্বপরাগযোগ অপেক্ষা এই জন্য ইতর পরাগযোগ বেশি উন্নত, কারণ বৈশিষ্ট্যে পরিবর্তন আসা মানে তার মধ্যে মানে অভিযোজন করার ক্ষমতা বেড়ে যাবে। অভিযোজন ক্ষমতা বেড়ে যাওয়া মানে তার মধ্যে অভিব্যক্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর অভিব্যক্তি হয়ে যাওয়া মানে তার মধ্যে নতুন প্রজাতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে এইসব কারণ তুমি লিখতে পারো। মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় এবং অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। মানে তোমাকে সিম্পলি বলতে হবে যে এই বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয়, অর্থাৎ ধরো তোমার শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে, দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, এটা করতে পারলে। অস্থির যদি ক্ষতি বলা হয় তাহলে অস্থি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করছে, অস্থি দুর্বল হয়ে যাচ্ছে, এইটা লিখলে সিম্পলি তোমার 2 নম্বর হয়ে যাবে। আচ্ছা, স্টক ও সিয়ন বলতে কি বুঝি? গ্রাফটিং প্রক্রিয়াতে আমরা দেখেছি যে স্টক আর সিয়ন এই দুটো শব্দ আমরা পড়েছি, যেখানে স্টক হচ্ছে মূল সহজে পার্টটা আর সিয়ন হচ্ছে মূল বিহীন যে পার্টটা, এই দুটো অংশ রয়েছে। এটাকে বলে দিলাম স্টক আর সিয়ন, একদম সিম্পল একটা অ্যান্সার হয়ে গেল। সঙ্গে আমরা এটা লিখে দেবো যে সিয়ন সর্বদা স্টকের চেয়ে উন্নত হয়, দিলে পরীক্ষক আরো বেশি খুশি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এবারে 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন দিকে যাই এই অধ্যায় থেকে, তাহলে কি কি আসতে পারে? যেমন ধরো চলে এলো আমাদের যে মানব বিকাশের কি কি ধাপগুলো রয়েছে সেটা, আর কি কি পরিবর্তন হয় সেটা পরপর পরপর তোমাকে লিখতে বলা হচ্ছে। তো তোমাকে সেখানে তুমি লিখলে সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণতি, বার্ধক্য, পরপর সাজালে তাদের বয়সগুলো লিখে দিলে, আর সেই বয়সে কি কি পরিবর্তন হয় তিনটা তিনটা করে সবগুলোতে লিখে দেবে। ব্যাস, সিম্পল অ্যান্সার। 5টা রয়েছে, 5 নম্বরে আরামসে পেয়ে যাবে। 5 নম্বর হতে পারে, না হলে তোমাকে এখানে 3 নম্বর দিতে পারে। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদের দিনিসেক পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। এই কোশ্চেনে কিন্তু ছবিটা কিন্তু একদম মাস্ট, ছবি কিন্তু তোমাকে দিতেই হবে, কারণ ছবি না দিলে এই প্রক্রিয়াটা অসম্পূর্ণ। যদি 3 নম্বরেরও দেয় তাও তোমাকে করতে হবে, 5 নম্বরের দেয় তাও তোমাকে ছবি দিতে হবে, এবং অনেক ক্ষেত্রে তোমাকে এখানে একদম পুরোটা বর্ণনা করতে বলবে, অর্থাৎ পুংগ্যামেট সৃষ্টি, স্ত্রীগ্যামেট সৃষ্টি সেখান থেকে তোমাকে লিখতে হবে। তো কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে 5 নম্বরের কোশ্চেনের জন্য একদম বেস্ট টার্গেট এটা। ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো। এখন ফার্নের জনুক্রম 3 নম্বরের জন্য একদম বেস্ট কোশ্চেন, আমাদের কোশ্চেনটা দেয় 3 নম্বরের কোশ্চেনের জন্য, ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো। তো সেই যে চক্রটা রয়েছে তোমরা অলরেডি প্র্যাকটিস করে নিচ্ছ চক্রটা, তো সেই চক্রটাকে তোমাদের করে নিতে হবে, লিখতে কিছুই হবে না, শুধু সেই চক্রতে যা লিখছো সেটাই না। আচ্ছা, উদাহরণ সহ মূলের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে এবং পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার আলোচনা করো। মানে 3টা দেওয়া আছে 3 নাম্বার করে, এক এক করে দেওয়া থাকবে। তো এটা 3 নম্বরের কোশ্চেনের জন্য একটা কোশ্চেন হয়ে গেল। তো মূলের বৃদ্ধির জন্য মূলের মাধ্যমে হচ্ছে কি আমাদের যেগুলো মূলজ মুকুল, যেমন ধরো পটল হয়ে গেল, রাঙালু হয়ে গেল। কাণ্ডর যদি মাধ্যমে হয় তাহলে কাণ্ডজ মুকুল, যেমন ধরো হয়ে গেল আলু, আদা, পেঁয়াজ। আর যদি পাতার মাধ্যমে হয়, আমরা সকলেই জানি পাথরকুচি রয়েছে আর বিগোনিয়া রয়েছে। তো এই 3টাকে উদাহরণ সহ লিখে দিলে হয়ে গেল তোমার কাজ। 3 নাম্বার একদম ছাকা 3 নাম্বার পেয়ে যাবে তুমি। আচ্ছা, অনুবিস্তারণ পদ্ধতি শব্দ ছকের মাধ্যমে দেখাও। এটাও কিন্তু আমাদের একটা 3 নাম্বারের আন্ডারে পড়ছে। এটা আমাদের 3 থেকে 5 পড়ে গেল, এটা হয়ে গেল আমাদের 5 নাম্বারের কোশ্চেন। আর
এটা হলো 3 নম্বরের কোশ্চেন। জীবজগতের 3টি অযৌন জননের উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করো। উপযুক্ত উদাহরণ মানে হচ্ছে তোমাকে প্রথমে লিখতে হলো, ধরো তুমি লিখলে দ্বিবিভাজন, তারপর লিখলে পুনরুৎপাদন, তারপর লিখলে খণ্ডীভবন। এক লাইনে কাকে বলে লিখবে, তারপর হচ্ছে তার কি উদাহরণ হতে পারে। পারলে একটা ছোট ছবি দিয়ে দিতে পারো, ছবি বিশাল কোনো ছবি নয়, নর্মাল একটা ছোট ছবি দিয়ে দিলে স্যাররা খুশি হন, নাম্বার দিতে আরো ভালো হয়। প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা খাতাতে মানে লেখাতে, প্রত্যেকটা কোশ্চেনে, যেগুলো বড় বড় কোশ্চেন, মোটামুটি একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে ওই ছবিটা একটু অ্যাট্রাকটিভ লাগে, মানে লেখাটাকে একটু অ্যাট্রাকটিভ লাগে। আর অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনের মাঝখানে মানে লেখার পর একটু গ্যাপ দেবে, নাহলে বেশি ঘিঞ্জি লিখলে স্যারের দেখতে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সাজেশনের জিনিসপত্র। আর তোমরা যদি এই পিডিএফ পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে ফ্রি গ্রুপ রয়েছে আমাদের বং মিষ্টির অ্যাপে, সেখানে গিয়ে তুমি ভিজিট করতে পারো। বং মিষ্টি অ্যাপটি তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে গিয়ে তোমরা দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে একটা কমিউনিটি সেকশন বলে রয়েছে, সেই ফ্রি কমিউনিটি সেকশনে গিয়ে তোমাদের জন্য একটা ক্লাস রয়েছে, ফ্রি ক্লাস 10 গ্রুপ, সেখানে গিয়ে জয়েন করলে এই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা আমাদের কোর্সে জয়েন হতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে এই ভিডিও নিচে দেওয়া রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে কল করে তোমরা আরামসে আমাদের কোর্সে জয়েন হতে পারো। ঠিক আছে।